একটা চ্যাপ্টার অ্যাডিশন ল, সাবট্রাকশন ল, এই ল গুলো একটু পড়াবো এবং পলিগনস ল এই সবগুলো একটু দেখিয়ে দেবো। সবাই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করবে। আচ্ছা দেখো তাহলে, আজকে খুব ইম্পর্টেন্ট টপিক। এই ইন্ট্রোডাকশন ভিডিওগুলো তুমি যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু গোটা ফিজিক্সের প্রবলেম হবে। তাই ভালো করে দেখো, ভিডিওটা দেখতে থাকো। করেছি দেখ, আগের দিন তো আমরা ত্রিভুজ সূত্র পড়েছি। এবার ত্রিভুজ সূত্র ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। এই ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের ক্যালকুলেশন করতে গিয়ে আরো দুটো নিয়ম প্রযোজ্য, সেটা হচ্ছে কমিউটেটিভ রুল আর অ্যাসোসিয়েটিভ রুল। কমিউটেটিভ রুল মানে হচ্ছে বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম তোরা যেমন এমনি নর্মাল অ্যালজেব্রাতে 3+2টাকে 2+3ও লিখতে পারিস, উল্টে লিখতে পারিস যোগের ক্ষেত্রে, ঠিক সেটা ভেক্টরের ক্ষেত্রেও লিখতে পারিস। সেটার প্রমাণ সেটা দেখবো কিভাবে লিখতে পারি। আচ্ছা, একটা আমি সামুদ্রিক এঁকেছি। সামুদ্রিকের এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এই দুটো ভেক্টরের লব্ধি কোনটা হবে? বিপরীত ক্রমের বাহু। বিপরীত ক্রমের বাহু কোনটা? সি ভেক্টর। এটা এটা হচ্ছে বিপরীত ক্রমের বাহু। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে হচ্ছে এই সি ভেক্টর। আবার এদিকের এই বি ভেক্টর আবার এ ভেক্টর, এরা দেখ একই ক্রম। ওইদিকে ত্রিভুজ যদি ভাবি তাহলে দেখ এটা এই ত্রিভুজের আবার একই ক্রমের বাহু হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আগে এ নাই, আগে বি আছে, সেটা সমান নিশ্চয়ই উল্টো দিকে সি ভেক্টর। তাহলে আমি বলতে পারি না এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর, বিনিময় নিয়ম। সেটা আমি লিখি। দেখ, এই ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান নিশ্চয় এদিকের এই ও বিটা, তাই তো? এটা আবার এই উপরের দিকের অন্য এই ত্রিভুজটা, ওই ত্রিভুজ থেকে ত্রিভুজের সূত্র থেকে আমরা কি পাবো? একই ক্রমের বাহু কোনটা? ও সি প্লাস সিবি। এই দুটো ভেক্টর সমান হচ্ছে বিপরীত দিকে তীর চিহ্ন যেটা আছে, অর্থাৎ ওবি ভেক্টর। তো দুটোই তো ওবি ভেক্টরের মান। তাহলে আমি বলতে পারি যে এটা সমান এটা। তাহলে ও এ প্লাস এ বি ভেক্টর সমান হচ্ছে ও সি প্লাস সিবি ভেক্টর। ও এ প্লাস এ বি সমান হচ্ছে ও সি প্লাস সিবি ভেক্টর। এবার বলতো ও এ মানে কি? দেখ, এই উপরের এই সামান্তরিকের এই দুটো বাহু সেম, অর্থাৎ এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর, আবার এদিকের এটা বি ভেক্টর হলে ওটাও বি ভেক্টর। তাহলে ও এ মানে কি? এ ভেক্টর প্লাস এ বি মানে কি? বি ভেক্টর। আবার ও সি মানে কি? বি ভেক্টর, আর সিবি মানে কি? এ ভেক্টর। তাহলে হলো এ প্লাস বি সমান হচ্ছে বি প্লাস এ, অর্থাৎ বিনিময় করা যায় যোগের ক্ষেত্রে, কমিউটেটিভ। এই কমিউটেটিভ রুল ভেক্টরের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়। একইভাবে অ্যাসোসিয়েটিভ রুলটা কি? অ্যাসোসিয়েটিভ রুল মানে হচ্ছে বিনিময় নিয়ম। মানে এরকম, ধর তিনটে জিনিস যোগ করছি আমি। ধর এরকম বললো যে 3 + 5 + 2। আগে যদি তুই এরকম করিস যে 3 আর 5 কে যোগ করে নিস, তারপরে যেটা পেলি তার সাথে 2 যোগ করে যেটা পাবি। আর আগে যদি তুই 3টাকে সিঙ্গেল রাখিস, পরের দুটোকে যোগ করে নিস, তাহলে তো সে একই পাবি। এটাকে বলছে কি? অ্যাসোসিয়েটিভ রুল বা এটা কি? সংযোজন নিয়ম। মানে যোগ আমি বিভিন্ন ভাবেই করতে পারি। প্রথমটাকে স্থির রেখে পরের দুটো যোগ করে নিয়ে তারপর যোগ করতে পারি, বা পরের দুটোকে আগে যোগ করে পরে সিঙ্গেল যোগ করতে পারি। ঠিক আছে? এই নিয়মটাকে বলছে অ্যাসোসিয়েটিভ রুল। এই অ্যাসোসিয়েটিভ রুল আমি কি করে এখান থেকে পাবো সেটা দেখবো। দেখ, আমি এখানে একটা দুটো ছবি এঁকেছি। এটার ক্ষেত্রে দেখতো এ ভেক্টর আর বি ভেক্টর একই ক্রমে আছে, তীর চিহ্ন একই দিক থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে এদিকে যাচ্ছে, কিন্তু এটা এদিকে যাচ্ছে না, এটা বিপরীত দিকে আসছে। তাহলে এই দুটো বাহুর একই ক্রমে গৃহীত বাহু দুটোর যোগফলটা নিশ্চয়ই এই বিপরীত ক্রমের বাহুটা হবে। তাহলে বলতো এ আর বি যোগ করলে অ্যাকচুয়ালি আমাকে 3টা ভেক্টর দিয়ে দিয়েছে যোগ করার জন্য,
এ বি আর সি, ওখানে সি কিন্তু লব্ধি ভেক্টর ছিল, রেজাল্ট্যান্ট ভেক্টর, কিন্তু এখানে সিটা লব্ধি ভেক্টর না, সিটা গিভেন ভেক্টর। এখানে গিভেন ভেক্টর তিনটে, একটা এ বি আর সি, তিনটে ভেক্টরকে যোগ করে ফাইনাল লব্ধি, ফাইনাল রেজাল্ট্যান্ট ভেক্টর কত পাবো সেটা আমরা বের করতে হবে। সেটা তিন ভাবে, এখানেও দেখ এ বি সি, এখানেও দেখ তিনটে ভেক্টর দিয়েছে, আমি দুভাবে যোগ করতে পারি। এক এভাবে, প্রথমে এ আর বি কে যোগ করলাম, তাহলে এ বি যোগ করলে কোনটা পাবো, এদের লব্ধি এটা পাবো, পেলাম। তাহলে এই এই যে ভেক্টরটা, এটা কি হবে, এই দুটো ভেক্টরের যোগফল, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার এই ত্রিভুজের কাজ শেষ নিচের দিকে, আবার এই উপরের লব্ধিটা এটার সঙ্গে আবার যোগ হবে। তাহলে উপরে আরেকটা ত্রিভুজ তৈরি করেছে, যেখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা যদি সি এর সাথে যোগ করি, তাহলে বিপরীত ক্রমের ভেক্টরটা পাবো। দেখ এটা একই দিকে তীর চিহ্ন, কিন্তু এটা দেখ বিপরীত দিকে। তাহলে এইটা হচ্ছে এই ফাইনাল লব্ধিটা, রেজাল্ট্যান্ট ভেক্টরটা, যেটাতে এ প্লাস বি তার সাথে সি যোগ করেছি। তাহলে এ প্লাস বি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখ, তার সাথে সি যোগ করেছি, হলো। আবার সেম জিনিস, একটু ছবিটা একটু চেঞ্জ করেছি, একটু ছবিটা চেঞ্জ করেছি। দেখো ওই এবিসি তিনটে জিনিসই রেখেছি, একটু ছবিটা চেঞ্জ করেছি। আগে আমি এটাকে সিঙ্গেল রাখছি, আগে আমি বি আর সিটাকে যোগ করে নিচ্ছি। তো বলতো এইটা দেখ একটা ত্রিভুজ তৈরি করেছে, এই ছোট্ট ত্রিভুজ উপরের দিকে, কি সেখানে কি একই ক্রমে গৃহীত বাহু কোনটা, বি ভেক্টর আর সি ভেক্টর, আর উল্টো দিকে যাচ্ছে এটা। তাহলে বি আর সি যোগ করলে নিশ্চয়ই এই বাহুটা পাবো। তাহলে এটা কত হবে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আবার এই ভেক্টরের সাথে এই বাহুটা আবার যোগ হচ্ছে একই ক্রমে, এই যে একই ক্রম, চিত্রটা এদিকে আছে, এটা একই ক্রম, সেটা আবার রেজাল্ট্যান্ট ভেক্টর দিচ্ছে বিপরীত ক্রমের বাহুটা। তাহলে ফাইনাল রেজাল্ট্যান্ট ভেক্টর বাহু কোনটা, এটা, ওটা সমান কি পাবো, এ এর সাথে আমি বি প্লাস সি যোগ করছি, তাই তো, এ এর সাথে এ ভেক্টরের সাথে যোগ করছি, ওই দিক থেকে যোগ হয়ে আসা যেটা বি প্লাস সি, সেটাকে। তাহলে আলটিমেটলি একই জিনিস আমি করছি, এই তিনটেই এবিসি কে যোগ করছি, কিন্তু দুটো প্রসেসে করলাম। এটা আগে আমি এবি কে যোগ করে তারপরে সি যোগ করছি, আর এটাকে সিঙ্গেল রেখে বিসি টাকে যোগ করে তারপর যোগ করছি, এবং দুটোই তো একই জিনিস। তাহলে অ্যাসোসিয়েটিভ রুল অনুযায়ী আমি লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার সাথে সি ভেক্টর, ওই যে যেটা পেলাম, এটা মানে এ ভেক্টরটাকে সিঙ্গেল রেখে প্লাস দিয়ে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। বুঝতে পারলি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ রুল। মানে যোগ আমি যেমন ভাবে ইচ্ছা করতে পারি, প্রথমটাকে সিঙ্গেল রেখে পরের দুটোকে যোগ করতে পারি, বা আগেই প্রথম দুটোকে যোগ করে পরেরটাকে, 3 নম্বরটাকে সিঙ্গেল যোগ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ রুল। এগুলো যখন আমি প্রবলেম করাবো, অঙ্কগুলো করাবো, তখন এগুলো এর ব্যবহার আছে, এগুলো কাজে লাগবে, সেই জন্য। ঠিক আছে, করে নে, লিখে নে। দেখ, এবার হচ্ছে সাবট্রাকশন অফ টু ভেক্টর। আচ্ছা, সাবট্রাকশন ইজ এ ওয়ান টাইপ অফ অ্যাডিশন, এটা জানিস তোরা? বিয়োগটা এক ধরনের যোগ। কেন? ধর তোকে বললো 3 থেকে 2 বিয়োগ করো, তো এটাকে এরকম তো করতে পারিস, 3 যোগ করব -2 এর সাথে, তাহলে বিয়োগটাও কিন্তু এক ধরনের যোগ। বিয়োগ বলে কিছু হয় না, বিয়োগটা ওয়ান টাইপ অফ অ্যাডিশন। তাহলে এই ভেক্টরের রুলস, নিয়ম অনুযায়ী তোরা কি জানিস যে এ আর বি ভেক্টর, দুটো ভেক্টরকে যদি যোগ করি, তাহলে কিন্তু আমি তাদের লব্ধিটা পাবো ওদের কোন দিকে, কর্ণ বরাবর, সামুদ্রিক সূত্র অনুযায়ী। তোরা সামুদ্রিক সূত্র আমি বাড়িতে দেখতে বলেছিলাম, আমি একটু জিনিসটা বলে দিই। ধর ধর এরকম ছিল যে একটা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে এটা ছিল এ ভেক্টর, আর একই ক্রমে একই দিকে তীর চিহ্নের দিকে আরেকটা ভেক্টর আছে বি, তাহলে ওদের লব্ধিটা কোন দিকে হচ্ছিল, বিপরীত দিকের ক্রম। বিপরীত দিকের ক্রম মানে এই বাহুটা যদি এই দিকে থাকে, উল্টো দিকে এইভাবে যাচ্ছিল গাড়ি, কিন্তু এটা দেখছে উল্টো দিকে। তাহলে এই যে বাহুটা সি ভেক্টরটা, এটা হচ্ছে এ আর বি এর যোগফল, লব্ধি, রেজাল্ট্যান্ট ভেক্টর। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে একই বাহু যদি আমি ডট ডট করে টানি, একই বাহু যদি আমি ডট ডট করে টানি,
এরকম, যেখানে এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর, এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টর। তাহলে আমি বলেছি এ বি এর লব্ধি হচ্ছে সি, তাহলে একই ভাবে এই বি মুছে দে, এই বি আমি ভাবছি না, এ বি এর লব্ধি এটা বলতে পারি না, একই তো ব্যাপার। এ আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর সি, তাহলে এ বি এই দিকের বি না ভেবে আমি বিটা ওই দিকের ভাবছি, তাহলে অ্যাকচুয়ালি এই দিকের বি, তাহলে এই বাহুগুলো সবগুলোই মুছে দে। তার সামুদ্রিক সূত্র অনুযায়ী সামুদ্রিকের যে কোনো সন্নিহিত দুটো বাহু, পাশাপাশি দুটো বাহু যদি দুটো ভেক্টরের মান এবং দিককে নির্দেশ করে, যেখানে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তাহলে অবশ্যই তাদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরটা কোন দিকে কাজ করে, ওই সামুদ্রিকের কর্ণ বরাবর। এটা 9 পড়েছিলি, বুঝতে পারলি কেন? ত্রিভুজ সূত্র থেকে আসছে, এ বি এ প্লাস বি মানে সি, আর এখানে বি মানে ওই দিকের বিও নিতে পারি আমি। তাহলে এ আর বি ভেক্টরের যোগফল মানে তাদের কোনাকুনি ভেক্টরটা হচ্ছে তাদের যোগফল ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা, ঠিক আছে? তো এই মেথড অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী এখানে দেখতো, এখানে দুটো ভেক্টর লিখেছি এ আর বি, তাহলে এই এ আর বি এর লব্ধি ভেক্টর কোন দিকে হবে, তাদের কর্ণ বরাবর, তার মানে নিশ্চয়ই এই বরাবর এদের লব্ধিটা হবে। আমি ধরে নিলাম সি, সি ভেক্টর, তাহলে এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আমি কি লিখতে পারি, সি ভেক্টর। কিন্তু তোদেরকে যদি সাবট্রাক্ট করতে বলে, এ আর বি ভেক্টরের বিয়োগফল বের করতে বলে, তাহলে কি করবি? তাহলে এ আর বি এর বিয়োগফল মানে আমি অ্যাকচুয়ালি লিখবো কি, অ্যাকচুয়ালি এ আর বি এর বিয়োগফল মানে লিখতে পারি যে এ ভেক্টর যোগ করব মাইনাস বি ভেক্টরের সাথে, বুঝতে পারলি? এই ভেক্টরটা আমি যোগ করব মাইনাস বি ভেক্টরের সঙ্গে, তার মানে বিয়োগ করা। তাহলে এই ভেক্টরটা আছে এখানে, আর মাইনাস বি ভেক্টর মানে যে বি ভেক্টরটা উপর দিকে ছিল সেটারই মাইনাস বি করতে গেলে সেম মানের বি ভেক্টর আমি উল্টো ডিরেকশনে, ওটা ওই দিকে হলে এটা নিচের দিকে, উল্টো ডিরেকশনে উল্টো দিকে আমি টানবো, তাহলে ওটা বি হলে এটা মাইনাস বি। তাহলে এবার বল এ আর মাইনাস বি এর যোগফল বা লব্ধি বা রেজাল্ট্যান্ট কোন দিকে হবে, তাদের কর্ণ বরাবর। তাহলে এ আর মাইনাস বি এর কর্ণ কোনটা, এইদিকে। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সেই ডি ভেক্টর, মানে সেইটা, এটাই হচ্ছে সেই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এই এ ডি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বুঝতে পারলি? তাহলে বিয়োগ মানে অ্যাকচুয়ালি ডিরেকশনটা শুধু চেঞ্জ করে দিয়েছি, তারপরে সে যোগই করছি, তারপরে সে আমি ত্রিভুজ সূত্র বল বা প্যারালেলোগ্রাম লস বল যে কোনো সূত্রটা একটা লাগাবো, ঠিক আছে? বিয়োগ মানেও কিন্তু এক ধরনের আমার লব্ধি সূত্রই। এরপরে আসছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। কি নাল ভেক্টর মানে জানিস? নাল ভেক্টর মানে জিরোতে, নিউট্রাল পজিশনে আছে। ধর তোকে একটা, তোকে ধর তোর বন্ধু 3 নিউটন বল দিয়ে ঠেলছে, আর একটা বন্ধু ও উল্টো দিক থেকে 3 নিউটন বল দিয়ে ঠেলছে, তাহলে তুই যাবি কোন দিকে? কোনো দিকেই যাবি না, কারণ দুটো সমমানের বল, সেম মানের বল, সেম মানের ভেক্টর বিপরীত দিকে কাজ করছে। বিপরীত দিকে কাজ করা মানে সেটা যোগ হচ্ছে কি, সেই যোগটা কি এক ধরনের বিয়োগ। এই যে বি আর বি বিপরীত দিক মানে কি অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন আসবে। তাহলে একটা ফোর্স কাজ করছে, এফ মানের বল কাজ করছে, আর একটা বল কাজ করছে একই মানের বল কিন্তু বিপরীত দিকে। একই মানের বল মানে এফ ই, আর বিপরীত দিকে মানে মাইনাস এটা। এই দুটো বলকে যদি যোগ করি তাহলে একটা পজিটিভ দিকে এফ ফোর্স আর একটা সেম মানের বল উল্টো দিকে, এই দুটো বলকে যদি লব্ধি বের করি, যোগ করি, তাহলে কত পাবো আমি? এফ প্লাস মাইনাস মাইনাস এফ। দুটো সমমানের ভেক্টর বিয়োগ হয়ে গেলে জিরো আসবে, অলওয়েজ জিরো আসবে। এটা তোরা জানিস, ত্রিভুজ সূত্রতে মান বসিয়ে দে। সেই বলেছিলাম আগের দিন, এ আর বি যদি দুটোই এ হয় আর দুজনে যদি বিয়োগ করি তাহলে জিরো আসে। তো জিরো চলে আসে মানে কি এদের রেজাল্ট্যান্ট ভেক্টর জিরো এলো। জিরোটাও কিন্তু একটা ভেক্টর, জানিস? এটাই বলছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর, ঠিক আছে? শূন্য ভেক্টর বা জিরো ভেক্টরটা কিন্তু একটা ভেক্টর। যদি দুটো ভেক্টর এমন ভাবে কাজ করে যে তাদের দুটো বা দুটো বলে না, 2 বা ততোধিক ভেক্টর যদি একসঙ্গে কাজ করে, তাদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরটা যদি শূন্য হয়ে যায়, তাহলে সেটাই হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। অর্থাৎ আদি বিন্দু আর শেষ বিন্দু যদি একই হয়, এরকম টাইপের তোদের বইয়ে দেখবে আছে। আদি বিন্দু আর শেষ বিন্দু মানে, আদি বিন্দু মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে, আর শেষ বিন্দু মানে যেখানে শেষ হচ্ছে।
দুটো বিন্দুই যদি একই হয়। একজন এখান থেকে চলতে শুরু করলো, সে গিয়ে ঘুরে ঘুরে এসে আবার এখানে এসে পৌঁছলো, তার মানে কি তার সরণ কত, ডিসপ্লেসমেন্ট কত, 0। ওটা হচ্ছে 0 ভেক্টর। হ্যাঁ, এবার তোর কোশ্চেনটা ছিল যে জি কে কেন আমার মাইনাস লেখা হয় না, জি এর মান 9.8 লেখা হয়, -9.8 কেন লেখা হয় না? লেখা হয় কিভাবে? দেখ, জি তো একটা ত্বরণ, তাই তো? জিটা একটা ত্বরণ, মানে এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে জি এর নিশ্চয় প্লাস মাইনাসের ব্যাপার থাকবে, কারণ ভেক্টরের দিক অনুযায়ী মাইনাস হয়, দিক অনুযায়ী প্লাস হয়। হয়তো জি এর ক্ষেত্রে তো মাইনাস হয়, ভেক্টরের রুলস মানে তো কি হবে, জি যদি নিচের দিকে কাজ করে, আমি আগে বলেছিলাম ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ানোর সময়, জি যদি নিচের দিকে কাজ করে তাহলে কি হয়, জি প্লাস হয়, প্লাস জি। আর জি যদি উপর দিকে কাজ করে, ভূপৃষ্ঠের উপর বিপরীত দিকে, তাহলে কি হয়, সেটা মাইনাস জি। আর এটা অবশ্যই লিখি, কিভাবে লিখি তোরা মনে করে দেখতো, যে ফর্মুলা গুলো লিখছিলাম, ভি সমান ইউ প্লাস এটি প্লাস জিটি, এটির জায়গায় জিটি লিখছি। এটা যদি ভূপৃষ্ঠ থেকে বিপরীত দিকে হয়, ওটা উপর দিকে, তাহলে এখানে মাইনাস লিখছিলাম না? ওটা কেন আসছিল? জি এর কারণেই তো, যেটা মাইনাস করছিলাম তো ওখানে। তাহলে ওটা কিন্তু ভেক্টরের জন্য কিন্তু মাইনাসটা আসছিল। যদি জি যদি ভেক্টর রাশি না হতো, তাহলে প্লাস মাইনাসের কোনো ব্যাপার থাকতো না, শুধু মান বসাতাম। কিন্তু অবশ্যই ভেক্টর রাশি বলে দিকের একটা ব্যাপার আছে বলেই এখানে প্লাসটা মাইনাস করছি ফর্মুলাতে, যে ভূপৃষ্ঠ থেকে বিপরীত দিকে মানে মাইনাস, আর ভূপৃষ্ঠের দিকে মানে প্লাস। এখানে আমি করি তো ফর্মুলা ব্যবহার করার সময়। তুই যদি এরকমও করিস যে এটা প্লাস করে এটা মাইনাস করিস, একই তো ব্যাপার, ফর্মুলাতে প্লাস করছি যে মাইনাস করছি, তাহলে ইউ প্লাস জি এর জায়গায় তাহলে কি বলবে, -9.8 মাইনাস বসাচ্ছি তো আমি, এখানে মাইনাসটা আগে করে দিচ্ছি তাই, ইন্টু টি। ঠিক আছে, জিটাও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, তাই জিটাও আমি প্লাস মাইনাসের ব্যাপারটা এখানে ইন্ট্রোডিউস থাকবে দিক অনুসারে। ঠিক আছে, একটু লিখে নে, তাড়াতাড়ি লিখে নে। দেখ, laws of polygon of vector, the two or more vectors addition, this law is applied, মানে দুটো বা তার বেশি যদি ভেক্টর থাকে তাহলে কি হয়, তখন তাদের অ্যাডিশন করতে গেলে এই সূত্রটা লাগে, পলিগনস ল। পলিগন মানে কি, বহুভুজ সূত্র। দেখ কি হয়, ও এ আর এ বি দুটো ভেক্টর, অ্যাকচুয়ালি দেখতো এখানে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। দেখ এই কটা ভেক্টর দেখতো সব একই ক্রমে আছে, একই দিকে মুখ করে আছে, এখান থেকে স্টার্ট হলে এই গেল এই গেল এই গেল এই গেল, কিন্তু এটা আবার এদিকে নাই, এটা আছে কি বিপরীত দিকে। তাহলে এই বাহুটা কিন্তু বিপরীত ক্রমের বাহু। আমি এটা ধরছি আর ভেক্টর, কারণ রেজাল্টেন্ট ভেক্টর, সেজন্য আর ধরছি লব্ধি ভেক্টর। এই তাহলে সবগুলো যোগফল নিশ্চয়ই আর ভেক্টরটা হওয়া উচিত, বিপরীত ক্রম যেহেতু। ত্রিভুজ সূত্রে কি হয়, সেম অর্ডারে যে ভেক্টর দুটো থাকে তাদের যোগফলটা বিপরীত অর্ডারের বাহুর সাথে সমান হয়। তা বহুভুজের ক্ষেত্রে কি হওয়া উচিত, যে সেম অর্ডারে যতগুলো বাহু আছে, অনেক টু আর মোর ভেক্টর সেখানে, ঠিক আছে, দুই বা ততোধিক ভেক্টর যদি একসঙ্গে যোগ করি, তো তাদের সবগুলো যোগ করলে নিশ্চয়ই বিপরীত ক্রমেরটার সাথে সমান হবে। সেটা আমি প্রমাণ করব কি করে, দেখ, যদি এখানে এইটাকে যুক্ত করি, এই আদি বিন্দু এটা যুক্ত করি, যোগ করলাম, তাহলে বলতো এই যে প্রথমে এই ছোট্ট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, এই ত্রিভুজের এ ভেক্টর আর বি ভেক্টর একই ক্রমে ছিল, আর বিপরীত ক্রমে কোনটা ছিল, এইটা, তাই তো, এটা। তাহলে এই ত্রিভুজের এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে নিশ্চয়ই বিপরীত ক্রমে বাহুটা পাবো। দেখ এই ছোট্ট জায়গায় আমি ত্রিভুজের সূত্র লাগাচ্ছি, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ল লাগাচ্ছি, এ প্লাস বি করলে নিশ্চয়ই এটা পাবো। তাহলে এটা কি অ্যাকচুয়ালি এ প্লাস বি ভেক্টর হলো। আবার এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, এই ত্রিভুজের কাজ শেষ। এবার উপরের ত্রিভুজটাতে দেখ, এ প্লাস বি ভেক্টরটা আর সি ভেক্টরটা একই ক্রমে আছে, একই দিকে আছে, আর এই ভেক্টরটা আছে বিপরীত ক্রমে। তাহলে নিশ্চয়ই এ প্লাস বি এর সাথে সি যুক্ত করলে এটা পাবো। তাহলে এ প্লাস বি আর তার সাথে সি যুক্ত করলাম, হলো।
আবার এই ত্রিভুজের কাজ শেষ, এবার থাকছে এই উপরের ত্রিভুজটা। উপরের ত্রিভুজে দেখ এই একই দিকের ভেক্টরটা আর এদিকের ভেক্টরটা একই ক্রমে আছে, মানে a প্লাস বি প্লাস সি প্লাস ওই ডি, এই কটাকে যুক্ত করলে নিশ্চয়ই এদের এই বিপরীত ক্রমের আর ভেক্টরটা পাচ্ছি। তাহলে আমি আর সমান পাবো, আর সমান আর ভেক্টর সমান লিখতে পারবো যে a প্লাস বি প্লাস সি, এই তিনটে ভেক্টরের সাথে ওই ডি ভেক্টর যোগ করবো, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা পেয়ে যাবো। বুঝলে? এটা লিখে লিখে করতে হবে, আমি লিখছি না, তোদের বইয়ে সবই আছে। বোঝাচ্ছি? যখন বোঝাচ্ছিলাম তখন কি করছিলি? গল্প করছিলি পাশের সাথে, দেখেছি। আমি বোঝানোর পরেই বকতাম তোদের, ভাগ্যিস বললি যে বুঝিয়ে দেন। দেখ এই যে একটা বহুভুজ আছে, বহুভুজটার ক্ষেত্রে কটা বাহু আছে বল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে? পলিগন বলে। তো এই পলিগনের ক্ষেত্রে এখানে কটা ভেক্টরের লব্ধি বের করব, রেজাল্টেন্ট বের করব? তিনটে, চারটে, এ বি সি ডি, চারটে ভেক্টরের রেজাল্টেন্ট বের করব। দেখ চারটে ভেক্টরই একই দিকে আছে, তার মানে এই একই দিকের ভেক্টর গুলো যোগ করলে নিশ্চয়ই এই বিপরীত দিকের বাহুটা অর্থাৎ আর বাহুটা পাবো। সেটা কি করে প্রমাণ করব? এই দুটো যোগ করলাম। দেখ এবার এটা ছোট্ট একটা ত্রিভুজ, প্রথমে এটা 1 নম্বর ত্রিভুজ। 1 নম্বর ত্রিভুজটা থেকে কি পাচ্ছিস? ত্রিভুজ সূত্র a ভেক্টর প্লাস b ভেক্টর সমান হচ্ছে এইটা। তার মানে এই বাহুটা কি? এই বাহুটা অ্যাকচুয়ালি a প্লাস b, a ভেক্টর প্লাস b ভেক্টর। একই ভাবে এই ত্রিভুজের কাজ শেষ। এবার 2 নম্বর ত্রিভুজটাই আয়। 2 নম্বর ত্রিভুজে দেখ এই a প্লাস b ভেক্টরের দিকটা আর c এর দিকটা একই দিকে আছে, আর এইটা এই বাহুটা বিপরীত দিকে আছে। যেমন বিপরীত দিকের বাহু মানে ওটা যোগফল বাহু, লব্ধি বাহু। তাহলে এটার সাথে এটা যোগ করছি a প্লাস b, তার সাথে c যোগ করে এই বাহুটা পেলাম a প্লাস b প্লাস c। এবার হয় 3 নম্বর বাহুটা। 3 নম্বর বাহুটাতে 3 নম্বর ত্রিভুজটাতে কি পাবো? যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই দিকে আছে, মানে a প্লাস b প্লাস c এর সাথে d যদি যুক্ত করি তাহলে এই 8টা পাবো বিপরীত দিকে। তাই আর সমান লিখেছি অ্যাকচুয়ালি a প্লাস b প্লাস c প্লাস d। এবার ছোট ছোট ত্রিভুজ সূত্রগুলো যোগ করেই আমি পলিগনস ল পাচ্ছি। রেজিস্ট্যান্সের অঙ্ক ছিল এরকম, হ্যাঁ একটা অঙ্ক তো দেখা দিয়েছিলাম এরকম। প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা রোদ লাগানো ছিল, এটার সাথে একটা শ্রেণী, তার সাথে একটা সমান্তরাল, এর সাথে শ্রেণী, এর সাথে সমান্তরাল, এরকম একটা রোদের অঙ্ক আমি দিয়েছিলাম তাদেরকে। তো এবার যেটা করাবো খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভেক্টরে অ্যাপ্লিকেবল, মানে ভেক্টর চ্যাপ্টারটার এই অংশটা গোটা ফিজিক্স বইয়ের সব জায়গায়, গোটা ফিজিক্সে লাগে, টোটাল ফিজিক্সে যেখানে যেখানে থাকবে তোদের জীবনে, ঠিক আছে? রেজলিউশন অফ ভেক্টরস ইন এ টু কম্পোনেন্টস। আচ্ছা একটা ভেক্টরকে তোরা ভেক্টরের অ্যাডিশন করলি, তাই তো? দুটো ভেক্টরের অ্যাডিশন করলি, অ্যাডিশন অফ টু ভেক্টরস, যেগুলো নিয়মগুলো কি ছিল? একটা ছিল ট্রায়াঙ্গুলার ল, একটা ছিল প্যারালেলোগ্রাম ল, আর একটা ছিল পলিগনস ল। তিনটে ল পড়লি তোরা, তাই তো? ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র আর বহুভুজ সূত্র। এবার সেম জিনিস দেখ ভেক্টরের ওখানে কি হচ্ছিল? অ্যাডিশন হচ্ছিল, মানে সংযোজন করছিলাম, অর্থাৎ দুটো বা তিনটে বা তার থেকে বেশি ভেক্টরকে একসঙ্গে আমি যোগ করে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর বের করছিলাম। এখন কি হবে? তোকে রেজাল্ট্যান্ট ভেক্টরটা দিয়ে দিবে, যে দুটো ভেক্টরে কম্পোনেন্টে ভাঙতে হবে তাদেরকে, মানে বিভাজন করতে হবে। বুঝতে পারলি? তাহলে ওখানে ছিল অ্যাডিশন, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করছিলাম, দিয়ে একটা ভেক্টর পাচ্ছিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে একটা ভেক্টর তোকে দিয়ে দিবে, সেটা দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে, টু কম্পোনেন্টসে তোকে ভাঙতে হবে, দুটো উপাংশে ভাঙতে হবে। তোরা ক্লাস 9-এ একটুখানি পড়েছিলি, সে পাখির ডানার সাহায্যে দুটো ঝাপটা দেওয়া হলো, সামনের দিকে চলে গেল, এইসব টাইপের কিছু কিছু কোশ্চেন ছিল সেখানে। তখন উপাংশ কি জিনিস বা সেখানে সাইন থিটা কস থিটা ওসব কিছুই ছিল না। এখন জিনিসটা আসবে ডিটেলসে। দেখ কি হয়, দেখ এখানে দুটো ভেক্টর আমি এঁকেছি, একটা এ ভেক্টর এদিকে কাজ করছে আর একটা বি ভেক্টর এদিকে কাজ করছে। তাহলে তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা অবশ্যই তাদের কোনাকুনি, আর ভেক্টরটা কোনাকুনি কাজ করবে, ঠিক আছে? এবার এই বি ভেক্টরটা আমি এদিকে না দিয়ে এদিকে রিপ্রেজেন্ট করেছি, হ্যাঁ, কারণ একটা ত্রিভুজ নিয়ে আসার জন্য। এদিকে বি থাকা মানে এটাও বি, তাই আমি ডটেড লাইন দিয়ে ওই বিটাকে এদিকে আমি রিপ্রেজেন্ট করেছি ক্যালকুলেশন করার জন্য। এবার এখানে একটা ত্রিভুজ পেলাম, দেখ ও এ বি, এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে তোরা, আমি একটা অন্য একটা ফর্মুলা আগে বলে দিই, তোরা অঙ্কে করেছিস বা করবি দেখবি ত্রিভুজের যে বীজগণিতে, যে কোনো ত্রিভুজের ত্রিভুজ সূত্র আছে একটা, যে কোনো ত্রিভুজের এটা যদি বাহু
ও এ হয়, আচ্ছা এবিসি নাম দে ত্রিভুজের, এবিসি যার একটা ত্রিভুজ আছে, যার এই কোণটা ধর আলফা, এই কোণটা ধর বিটা, আর এই কোণটা ধর গামা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র পাওয়া যায়। সূত্র বলতে গেলে ওদের একটা রেশিও, আনুপাতিক একটা সমান পাওয়া যায়। কি কি হয় যে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য এখানে কটা বাহু আছে? 3টে বাহু আছে। তো এখানে আমি যদি এবি বাহু ধরি, তাহলে এবি যে বাহুটা বাই ওই বাহুর বিপরীতে যে কোণ আছে, এই বাহুর বিপরীতে কোন কোণটা আছে? গামা। সেই গামার সাইন গামা, অর্থাৎ যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং তাদের ঠিক বিপরীতে যে কোণটা আছে, সেই অ্যাঙ্গেলের সাইনের মানের অনুপাত দুটো সবসময় একই থাকবে। মানে এই বাহুর ক্ষেত্রে হলো, এবার যদি এই বাহুর ক্ষেত্রে নিই, বিসির ক্ষেত্রে নিই, তাহলে বিসি বাই কি হবে? এই বাহুর বিপরীত কোণ আলফা, তাহলে সাইন আলফা। একইভাবে যদি এসি নিই, এসি বাই সাইন বিটা। বুঝলি? তার মানে একটা ত্রিভুজের সর্বদাই তাদের বাহুর দৈর্ঘ্য এবং তাদের বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদাই একই থাকে। এটা ত্রিভুজ গঠন করার একটা শর্ত, মানে ত্রিভুজ তবে সেটা ত্রিভুজ হবে। প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে এইটা স্যাটিসফাই করে। ঠিক আছে? তো এই সূত্রটা যদি ওখানে আমি প্রয়োগ করি, এখানে প্রয়োগ করব, তাহলে কি হবে? দেখ, তার আগে আমি বলে দিই কোনটা কি কোণ। আমি ধরে নিয়েছি যে এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে, যেটা তোরা থিটা পড়েছিলি ত্রিভুজ সূত্রে। রেজাল্ট্যান্ট ভেক্টর এর সঙ্গে থিটা কোণ করেছিল, আমি এখানে আলফা বিটাতে ধরছি। তাহলে এটা আলফা কোণ করে আছে, আর রেজাল্ট্যান্ট ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে আমি ধরলাম বিটা কোণ করে আছে, মানে এটা বি ভেক্টরের সাথে বিটা কোণ করে আছে। এটা বিটা মানে তো এটাও বিটা, জেড একান্তর কোণ। আর কি দেখ তো, এই ত্রিভুজের এই কোণটা বহিস্থ কোণ, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদের যোগফলের সাথে সমান। তাহলে আলফা প্লাস বিটা করলে নিশ্চয়ই বহিস্থ কোণটা পাবো। হলো? এটা যদি আলফা প্লাস বিটা হয়, তাহলে ত্রিভুজের এই কোণটা কত বলতো? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তার মানে এদিকে আলফা প্লাস বিটা হলে টোটালটা 180, সেখান থেকে আলফা প্লাস বিটা বিয়োগ করবো, তাহলে ভিতরে কোণটা পাবো। 180 মানে পাই, অ্যাকচুয়ালি পাই মাইনাস আলফা প্লাস বিটা হলো ভিতরে কোণটা। তাহলে এখানে যে ত্রিভুজটা গঠন করেছে, ত্রিভুজের 3টে কোণের মানে আমি আপাতত জেনে গেছি, একটা আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। হলো? এটা আবার গামা ধরিস না, যত অজানা জিনিস ধরবি তত তোর জটিলতা বাড়বে। তাই যেগুলো জানা আছে সেইগুলো দিয়ে আমি বের করলাম। ঠিক আছে? পাই মাইনাস আলফা প্লাস বিটা। এবার এই সূত্রের নিয়ম অনুযায়ী আমি এটাকে কি লিখবো বল দেখি। প্রথমে এই ত্রিভুজের ওবি একটা বাহু, আমি একবারে করছি। ওবি বাহুটা কোন ভেক্টর? এখানে এ ভেক্টর। তাহলে এ ভেক্টর বাই, এখানে ভেক্টর চিহ্ন দেব না, কারণ এখানে মানটা বোঝায়, শুধু বাহুর মানটা, বাহুর কতটুকু দূরত্ব, সেই দূরত্বটা। তাহলে এই ভেক্টরটা আমি সেজন্য শুধু এ লিখছি। ঠিক আছে? এ বাই সাইন, এই বাহুর বিপরীত কোণ কোনটা? বিটা, তাহলে সাইন বিটা সমান এখানে বি বাই বি এর বিপরীত কোণ সাইন আলফা, তারপরে আর লব্ধি ভেক্টর আর বাই সাইন পাই মাইনাস হলো? এটা পেলাম, এটা মুছছি। এবার দেখ, আমি এটা সমান এটা করব, আর এটা সমান এটা করব, মানে আমি এই এ আর বি এর আমার মান বের করতে, মানে তোকে অ্যাকচুয়ালি কি দিয়েছিল? তোকে দিয়েছিল এই মাঝের এই যে ব্ল্যাক কালারের যে ভেক্টরটা, আর ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টর, ওটা তোকে দিয়ে দিয়েছে। আর তোকে বের করতে হবে কি, ওটা দুটো কম্পোনেন্টসে ভেঙেছি, অর্থাৎ এ আর বি দুটো কম্পোনেন্টসে ভেঙেছি। এই এ আর বি এর মান বের করতে হবে এই আর এর মানের মাধ্যম দিয়ে। বুঝতে পারলি? এ আর বি এর মান বের করতে হবে, তাহলে এ আর বি এর মান বের করতে হবে আর এর মানের মাধ্যম দিয়ে। আরটা তোকে দেওয়া আছে, তাহলে এটা সমান এটা করবো একবার, এটা সমান এটা করবো, দেখবো। তাহলে বল এ বাই সাইন বিটা সমান যদি আর বাই সাইন, আচ্ছা আর বাই সাইন, এটা আমি একটু ক্যালকুলেশন করে নিই। সাইন আলফা সমান আর বাই, আচ্ছা 180 থেকে বিয়োগ করলে
এই জিনিসটাকে তোরা জানিস সবাই? আগে বল, তাহলে আমি একটু বলবো। অল সাইন ট্যান কসের গল্পটা জানিস একটু? আমি বলে দিচ্ছি, এটা সব জায়গায় লাগবে, আমি ফিজিক্সের অঙ্ক করাতে পারবো না নাহলে। দেখ আমি একটা বলে দিই, এখানে বলে দিই বুঝবো বলে। কোঅর্ডিনেট যেটা অক্ষ, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, মানে ঘোরে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? ঘড়ি কাটার এইভাবে এই দিক দিয়ে ঘোরাবো, এই দিক দিয়ে ঘোরাবি না কখনো। ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট হলো। অল সাইন ট্যান কস মনে রাখবি, অল সাইন ট্যান কস, অল এটা সাইন, এটা ট্যান, এটা কস, ঠিক আছে? অল সাইন ট্যান কস কি হয়? অল মানে হচ্ছে এই ঘরে, অল মানে হচ্ছে সবগুলো, মানে সাইন কস ট্যান কোসেক ট্যান যতগুলো তোরা পড়েছিস সবগুলো এখানে পজিটিভ। তো এই ঘরটা বলতো এখান থেকে যদি স্টার্ট হয়, এটা 90 ডিগ্রি, তাই তো? এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। এটা 90 ঘর, এটা হচ্ছে 180, এটা 270, এটা হচ্ছে আবার 360 চলে এলো, 360 আবার 0-তে চলে এলো। তাহলে অ্যাকচুয়ালি তোকে যদি 90 ডিগ্রি থেকে কম যদি হয়, 90 ডিগ্রি তোর জানা আছে 90 ডিগ্রি মানগুলো, ধর তোর জানা আছে, আমি কোথায় চলে যাচ্ছি কোথা থেকে, তো ঠিক আছে, এটাতে একটু সময় লাগবে, হ্যাঁ মানে না ঠিক আছে, এটা বুঝিয়ে দিই, বোঝানো ভালো, নাহলে বুঝতে পারবি না। তোরা এমনি নর্মালি তোরা ধর সাইন 90 ডিগ্রির মান জানিস, তোরা কত জানিস সাইন 90 মান? 1। কিন্তু তোকে যদি বলে ওই যে সাইন 150 ডিগ্রির মান যদি বলে, বা যদি বলে 120 ডিগ্রির মান যদি বলে সাইন, তখন তো তুই মানটা জানিস না 120 ডিগ্রি, তখন কি ক্যালকুলেটর ব্যবহার করবি? না, তখন কি করব দেখ, তখন আমি 120 ডিগ্রিটাকে করব সাইন 90 প্লাস 30 করতে পারি, তাহলে 120, বা এরকমও করতে পারি সাইন 180 মাইনাস 60 ডিগ্রি, এটাও করতে পারি, তার মানে 120। এই দুটোই করতে পারি, দেখ করতে পারি তো, দুটো মানেই কিন্তু 120, 90 থেকে 30 যোগ করলে 120, 180 থেকে 60 বিয়োগ করলেও 120। মানে সবসময় মনে রাখবি এই যতর সঙ্গে আমি যোগ বা বিয়োগ করছি সেটা হয় 90, নয় 180, নয় 270, নয় 360 করতে হবে, হলো? এবার যদি 90 থেকে বিয়োগ হয় তাহলে কোন কোঅর্ডিনেট পড়ছে? ফার্স্ট কোঅর্ডিনেট। 90 থেকে বিয়োগ মানে 90 থেকে কম, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেটের ঘরে পড়ছে। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে চোখ বন্ধ করে কিছু দেখার নাম নাই, সবগুলোই কিন্তু প্লাস। যদি 90 থেকে বেশি হয় কিন্তু 180 থেকে কম হয়, তাহলে 90 থেকে বেশি হলে জানবে সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে শুধু সাইনটা পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হবে। হ্যাঁ সাইনের কথা, সাইনটা মনে রাখলেই হবে, কোসেকটা কাজে লাগে না, কোসেকটা 1/, করে দিলে তোরা পেয়ে যাবি। আর 180 থেকে যোগ করলে 270 থেকে কম হলে সবসময় থার্ড কোঅর্ডিনেট পড়ে, থার্ড কোঅর্ডিনেটে ট্যানটা পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। আর এই ফোর্থ কোঅর্ডিনেটে শুধু কসটা, মানে 270 থেকে যে বেশি হয়। এবার করবো কি, দেখ একটা জিনিস মনে রাখবি, যদি 90 যদি জোড় সংখ্যা থেকে যোগ বা বিয়োগ হয় আর বিজোড় সংখ্যা থেকে যোগ বা বিয়োগ, এখানে যে চারটে জিনিস আছে, একটা 0 বা 360, একটা 90, একটা 180, একটা 270, কোনটা বিজোড়? বিজোড় লাগছে, বিজোড় টাইপের। 90 আর 270 এটা বিজোড় টাইপের, আর 180 360 এগুলো জোড়। তো 90 আর 270 থেকে যদি যোগ বা বিয়োগ হয় বিজোড় থেকে, তাহলে অলওয়েজ ওটা চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়? সাইনটা কস হয়, ট্যানটা কট হয়, এরকম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এক জোড় থেকে 180 পাই থাকে, 180 বা 360 জোড় হয়, তাহলে সেখান থেকে যোগ বিয়োগ থাকলে কি হয়? চেঞ্জ হয় না, যেটা থাকে সাইন থাকলে সাইনই হয়। তো দুটো জিনিস তোকে মনে রাখতে হবে, এক হচ্ছে তোদের কোন কোঅর্ডিনেটে পড়ছে তার জন্য প্লাস বা মাইনাস কি হবে সেটা, আর একটা হচ্ছে চেঞ্জ হবে কিনা। প্রথমে তোকে দেখতে হবে চেঞ্জ হবে কিনা। এবার এটার ক্ষেত্রে যদি বলি, আমি এইটার ক্ষেত্রে যদি বলি, দেখ তো 90 থেকে প্লাস আছে, 90 থেকে প্লাস থাকলে চেঞ্জ হবে না হবে না? হবে। আমি বলেছি বিজোড় গুলো 90 270 যদি থাকে, সেখান থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে অবশ্যই চেঞ্জ হয়, মানে সাইন থাকলে কস হয়ে যাবে। তাহলে কস লিখলাম, আর এই 90 আর লিখতে পাবো না, লিখবো 90 সঙ্গে যত যোগ করেছি সেটা, তাহলে 30 আর যোগ করেছি 30 লিখবো। এবার এটার আগে প্লাস না মাইনাস হবে সেটা কি করে বুঝবো? সেটা বুঝবো সাইন 90 প্লাস মানে কোন ঘরে পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেটে।
সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন তো পজিটিভ হয়, এটা সাইনই তো আছে, তাহলে পজিটিভ মানে পজিটিভ, মানে আগেরটা দেখবো, এইটা দেখবো না, পরে যেটা পেলাম সেটা দেখবো না, তাহলে আবার ফোর্থ কোঅর্ডিনেটে চলে যাবে কসটা। যেটা আগে আমি আগে থেকে যেটা বের করছি সেটা দেখবো কোন কোঅর্ডিনেটে আছে, সেকেন্ড কোঅর্ডিনেট। যদি এটা করি একই তো আসার কথা মানটা, দেখি একই আসছে কিনা। বলতো সাইন 180 থেকে 60 বিয়োগ করছি, 180 জোড় সংখ্যা থেকে যোগ বিয়োগ করলে চেঞ্জ হয় না, সাইনটা সাইনই থেকে যায়। যেমন 90 ডিগ্রি থেকে যোগ বিয়োগ করলে সাইনটা কস হলো, এখানে 180 থেকে যোগ বিয়োগ করলে সাইনটা সাইনই থাকবে। আর 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি লিখলাম, 180 লিখবো না। এটা প্লাস না মাইনাস হবে সেটা দেখি। বলতো 180 থেকে -60, 180 থেকে -60 মানে কোন ঘর? এই ঘর। তো এই ঘরে সাইনটা কি হয়? প্লাসই হয়, তার মানে প্লাসই হবে। তো বল cos 30 ডিগ্রি মান কত? √3/2। sin 60 ডিগ্রি মান কত? √3/2। একই তো আসার কথা, আমি যেভাবে করি। তাহলে sin 120 ডিগ্রি মান কত? √3/2। হ্যাঁ, এটাকে করবো, এটাকে করার জন্যই তো আমি এগুলো বোঝাচ্ছি। আচ্ছা তোরা একটা করতো সাইন বাদ দে, tan tan 300 ডিগ্রি মান কত? দেখ তোরা ক্লাস 10-এ শুধু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে মানগুলো মুখস্থ করেছিলি, এখন দেখ tan 300 ডিগ্রির মান বের করতে বলছি। কত থেকে tan 300 ডিগ্রির মানটা কত আসছে বলতো আমাকে? ক্যালকুলেটরে বসাবি না। দেখ tan 300 কে আমি কিভাবে লিখতে পারি? tan 300 কে 300টা কিসের কাছাকাছি আছে? আর 270 কাছাকাছি আছে, আর একটা 360 ডিগ্রি কাছাকাছি আছে, মানে 270 360 এর মাঝামাঝি আছে, তাই তো? তো 270 থেকে প্লাসও করতে পারিস, 360 থেকে বিয়োগও করতে পারিস, কোনটা করবি বল? যেটা হচ্ছে সে একই মান আসবে। 360 থেকে যদি মাইনাস করিস, tan 360 মাইনাস কত? 60, তাহলে 300 আসবে। তাহলে বল tan 360 থেকে 360 জোড় সংখ্যা থেকে যোগ বিয়োগ করা মানে কি? চেঞ্জ হবে না, তাহলে ট্যানটা ট্যানই থেকে যাবে, হলো। আর এটা বাদ দিয়ে এটা বসাবো 60 ডিগ্রি, হলো। প্লাস না মাইনাস হবে সেটা কি করে বুঝবো? tan 360 মাইনাস মানে এই ঘরে পড়ছে, এই ঘরে, অর্থাৎ ফোর্থ কোঅর্ডিনেটে শুধু কসটা পজিটিভ থাকে, অল সাইন tan কস, কিন্তু tan তো পজিটিভ না, tan থার্ড কোঅর্ডিনেটের জন্য, তাহলে এটা কসটা পজিটিভ কিন্তু কস না, এখানে tan আছে, তার মানে কি মাইনাস হবে, ঠিক আছে? এটা যদি কস দিতাম আমি তাহলে পজিটিভ হতো। তাহলে tan 60 ডিগ্রি মান কত রে? √3, তাহলে এখানে মাইনাস আছে, -√3। এটা গেল আমি 360 থেকে প্লাস করে। তোরা যারা এটা এরকম করেছিস 270 থেকে প্লাস করেছিস, কত হবে বলতো? 270 সাথে কত যোগ করলে 300 আসবে? 30। তাহলে 270 বিজোড় থেকে যোগ করছি, যোগ বিয়োগ করলে ট্যানটা চেঞ্জ হয়, ট্যানটা কট হবে, হলো 30 ডিগ্রি। আর 270 থেকে প্লাস মানে কি? অ্যাকচুয়ালি ফোর্থ কোঅর্ডিনেটে tan এর মান মাইনাস হয়, tan হয় না, তো মাইনাস cot 30 ডিগ্রি মান কত? cot 30 ডিগ্রি মান √3 -√3। tan 60 ডিগ্রি cot 30 ডিগ্রি মান একই, বুঝতে পারলি? দেখ তাহলে ওই নিয়ম অনুযায়ী, অল সাইন tan cos নিয়ম অনুযায়ী, এখানে দেখ সাইন পাই মাইনাস আছে, পাই মানে কি? জোড় না বিজোড়? 180 থেকে যোগ বিয়োগ আছে, 180 থেকে যোগ বিয়োগ থাকা মানে সাইনটা সাইনই হবে, চেঞ্জ হবে না, সাইনটা সাইনই রাখলাম। আর 180 থেকে বিয়োগ যেটা থাকে সেটা লিখবো আগে, আলফা প্লাস বিটা। এবার বলতে পাই মাইনাস মানে কোন কোঅর্ডিনেট পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেট, 180 থেকে বিয়োগ, সেকেন্ড কোঅর্ডিনেটের সাইনটা কি হয়? আগেরটা দেখবো, সাইনটা পজিটিভ হয়, তাই পজিটিভ রেখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা পেলাম আমি পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই যে এটা সমান এটা করবো একবার, এটা সমান এটা করবো একবার, সেই আবার আগের জায়গায় এসেছে। তাহলে এটা সমান এটা করলে সাইন আলফা প্লাস বিটা পেলাম, হলো। তাহলে এ সমান কত পাবো রে? সাইন বিটা না আর গুণ হবে, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, হলো। একইভাবে যদি এটা করি, এটা সমান এটা করি, সাইন আলফা প্লাস বিটা কি হবে রে? বি সমান কি হবে? সাইন আলফা আর সাইন আলফা
বাই সাইন আলফা প্লাস বিটা হলো। তাহলে এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে ওই যে কম্পোনেন্ট দুটোর মান আর দিয়ে লিখলে, ঠিক আছে? এই দুটো হচ্ছে কম্পোনেন্ট দুটোর মান, যে উপাংশ দুটো পেলাম তাদের মান। একটা হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর একটা হচ্ছে আর সাইন আলফা বাই সাইন আলফা বিটা। এবার এই জিনিসটা থেকে আমি একটা দারুণ জিনিস নিয়ে আসবো, যেটা আমার বেশি কাজে লাগে এখান থেকে, মানে একটা কেস নিয়ে আসবো। কেস নাম্বার 1, যদি যদি এ আর বি ভেক্টর যাদের আমি লব্ধি বের করছি আর, বা এই যে লব্ধি ভেক্টরটার উপাংশ ভাঙছি এ আর বি, এই দুটো দেখে একটা বাঁকা ভাবে আছে ছবিতে এভাবে, কিন্তু যদি আমাকে এরকম বলে যে আর একটা ভেক্টর আছে, সেটা দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে এবং দুটো পরস্পর লম্ব ভাবে কম্পোনেন্ট ভাঙতে হবে, মানে এইভাবে ভাঙতে হবে লম্ব। এটা দেখ লম্ব নাই, এ আর বি লম্ব ভাবে আছে নাই, কিন্তু যদি লম্ব ভাবে উপাংশ ভাঙতে হয় তখন কি হবে? তখন বর্গক্ষেত্র হবে, তাই তো? এই লম্ব ভাবে উপাংশ যদি ভাঙা হয় তাহলে এই কম্পোনেন্ট দুটোর মানটা কত হবে বলতো? এটা বিটা হলে এটাও বিটা, তো তার মানে আলফা প্লাস বিটা তখন কত? 90 ডিগ্রি লম্ব ভাবে থাকলে, মানে ছবিটা ঠিক এরকম হবে তখন এখানে যদি আঁকি। আচ্ছা আমি উপরের লাইনটা মুছবো, লেখা হয়েছে তোদের? লিখে রাখো, তাহলে কেসটা পরে করছি। তাহলে আমি কি বললাম যে এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো যদি লম্বা ভাবে থাকে, মানে অ্যাকচুয়ালি এটা বিটা এরকম বাঁকা ভাবে থাকবে না, বিটা এবার কি থাকবে? সোজা থাকবে, মানে এরকম থাকবে, এরকম থাকবে বিটা, তাই তো? এরকম থাকবে বিটা। তার মানে আমি ছবিটা ভালো করে আঁকছি না, ওই একই জিনিস। তাহলে আলফা প্লাস বিটা মিলিয়ে এখন 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বলতো আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এই যে এ আর বি দুটো উপাংশ পেয়েছি আমি, এই উপাংশ দুটো আমার ফালতু ফালতু বিটা আর আলফা আলাদা আলাদা দুটো মানে রাখার কোনো প্রশ্ন নাই, দুটোকে একই জিনিসে নিয়ে আসবো। আমি যদি দুটোকে আলফাতে নিয়ে আসি, তাহলে আলফা সমান এই বিটা সমান কি পাবো এখান থেকে? 90 মাইনাস আলফা হলো। এখানে মানগুলো বসা, তাহলে এ সমান কি পাবো এখান থেকে? এখান থেকে মানটা বসা, আর সাইন বিটার জায়গায় কি লিখবো? 90 মাইনাস আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা আলফা প্লাস বিটার মান তো 90 ডিগ্রি, তো নিচে আলফা প্লাস বিটার জায়গায় আমি কি লিখবো? সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান তো 1, তাহলে নিচে 1 এর দাম নাই, তার মানে আর সাইন, আচ্ছা সাইন 90 মাইনাস 90 মাইনাস মানে বিজোড় সংখ্যা থেকে যোগ বিয়োগ করলে সাইনটা চেঞ্জ হয়ে কস হবে, আর আলফা লিখবো 90 মাইনাস মানে ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেটে সব কিছু পজিটিভ, তাই পজিটিভ হলো। একই হয় টেনের জিনিস, টেনের জিনিসটা প্রথম কোঅর্ডিনেটটাই তোরা পড়েছিস, তাই সাইন 90 থেকে বিয়োগ করলে কস লিখছিলি, মনে আছে? একদম নির্দ্বিধায় ইয়ে দিয়েছিল, প্লাস মাইনাসের কোনো ব্যাপার ছিল না। দেখ একইভাবে বিটা আর সাইন আলফা বাই সাইন 90, এটা কিন্তু আলফাটা চেঞ্জ করবো না, আমি সব আলফাতে নিয়ে গেছি। দেখ বিটাটাকে 90 মাইনাস আলফা লিখেছিলাম, এখানে আলফা হয়ে আছে তাই লিখছি সাইন নিচে কত? আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, বি সমান কত পেলাম? আর সাইন আলফা। খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট পেলাম, দুটো কম্পোনেন্ট কি? তাহলে এই যে আর ভেক্টরটা পেয়েছি, ভালো করে বুঝবি, এই যে আর ভেক্টরটা পেয়েছি কোনাকুনি, এই আর ভেক্টরটা যদি দুটো কম্পোনেন্টে আমি ভেঙে দিই, তাহলে সর্বদাই আলফার দিকে, আলফা যে কোনটা আছে আলফা কোণের মাধ্যমে লিখি, বিটা আমি ধর জানি না, বিটা ধর জানি না, তাহলে এই আলফার দিকে যে কম্পোনেন্টটা আছে এ, সেটা সমান কি পেলাম? আর কস আলফা। আর অন্য দিকে যেটা আমার জানা নাই কোনটা, সেই দিকে যে কম্পোনেন্টটা পেয়েছি বি, বি সমান কি পেয়েছি? আর সাইন আলফা। তাহলে কোণের দিকে হয় কস আলফা উপাংশ, আর অন্য দিকটায় হয় সাইন আলফা উপাংশ, মনে থাকবে? আমি এটা লিখে একটা অন্য ছবি আঁকি, ধর তোকে বলে দিল যে কোন একটা বস্তুর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা বল প্রযুক্ত হলো, ধর ধর এই একটা বস্তু আছে, ঠিক আছে, এটা বস্তু আছে, এই বস্তুটার উপর এইদিকে এরকম ভাবে বল প্রযুক্ত হলো, যে বলটার মান এফ, সেটা ধরলো ভূমির সঙ্গে বা আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আমি বলটা অ্যাপ্লাই করেছি, ফোর্সটা অ্যাপ্লাই করেছি। তাহলে এদের দুটো কম্পোনেন্টে ভাঙলে কোন দিকে কোন কম্পোনেন্টটা হবে, কোন দিকে কোন উপাংশটা হবে? যদি আমি ভাঙি উপাংশে কি হবে বলতো?
তাহলে একটা এদিকে উপাংশ ভাঙবে, একটা এদিকে উপাংশ ভাঙবে, লম্বা ভাবে দুটো উপাংশ। তাহলে লম্বা ভাবে উপাংশ যদি ভাঙে তাহলে এই নিয়ম, তাহলে বলতো কোণের দিকে কি হয়? কস না সাইন? কস হয়। এই যে আমি বললাম আলফার দিকে হয় কস, তাহলে কোণের দিকে হয়, কোণের দিকে মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রির দিকে হবে এফ, এফ এর উপাংশ ভাঙছি মানে এফ কস 30 ডিগ্রি, আর এইদিকে হবে কি এফ সাইন 30 ডিগ্রি। যেদিকে কোণ দেওয়া থাকে না সেদিকের উপাংশটা হয় সাইন উপাংশ, আর যেদিকে কোণ দেওয়া থাকে সেদিকে হয় কসের উপাংশ। বুঝতে পারলি? এই জিনিসটা কিন্তু তোদের এই ভেক্টরে তো লাগছেই, তার সঙ্গে সঙ্গে এরপরে নিউটনস ল, ফ্রিকশন, সার্কুলার মোশন, প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো তোদের সিলেবাস আছে, তারপরে রিজিড বডি, প্রত্যেকটাতে কিন্তু এই উপাংশ ভাঙার গল্প থাকবেই। অঙ্ক করতে করতে উপাংশ ভাঙতে হবে। ঠিক আছে? যে কোনো কোণাকুণি যদি একটা ভেক্টর থাকে সেটা সর্বদাই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষে উপাংশে ভেঙে যায়। কোণের দিকে হয় কস আর অন্য দিকটায় হয় সাইন উপাংশ। করে দেন। হ্যাঁ, ঠেলার থেকে টানা সুবিধাজনক কেন? ধর একটা বস্তুকে তুই একজন টানছে এরকম করে, এরকম করে ঘাড়ে সুতো নিয়ে টানছে, ঠিক আছে, আর একজন ঠেলছে, এইভাবে কি টানে? এবার সোজা টানে? একটু দেখবি বাঁকা ভাবে টানে, মানে ও যেভাবে আছে সেভাবে টানে এরকম করে। তাহলে যদি এইভাবে টানে, যদি এফ বল দিয়ে টানে, তাহলে আনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে যদি টানে, তাহলে বলতো এই উপাংশ ভাঙলে কি হবে? এফ এদিকে হবে কস থিটা, কারণ থিটা দিয়ে কস থিটা ভাঙে, আর এদিকে হবে কি এফ সাইন থিটা। আর এটাকে যদি আমি ঠেলি, ওদিকে নিয়ে যাওয়ার জন্য ঠেলছি, ঠেললে বলতো এরকম করে ঠেলবো, তাই তো? এইরকম যদি ঠেলি আমি কি ওটা এটাও কি শুয়ে শুয়ে ঠেলবো? তাহলে এইভাবে এটা দুটো উপাংশে ভাঙবে, এটাও আনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এদিকে কি হবে এফ কস থিটা, এদিকে হবে এফ সাইন থিটা, কোণের দিকে কস থিটা হলো। এবার এটার ক্ষেত্রে দেখ, টানার ক্ষেত্রে কি হচ্ছে, এফ কস থিটা উপাংশটার জন্য বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এফ সাইন থিটা উপাংশের জন্য কি হচ্ছে, বস্তুটা ওজনের বিপরীত দিকে একটা উপাংশ, কারণ ওজনের বিপরীত দিকে মানে হালকা হয়ে যাবে বস্তুটা। তো বস্তু যদি হালকা হয়ে যায়, কিছুটা ওজন কমে যায়, তাহলে মুভ করতে সরাতে তো বেশি সুবিধা। আর এটাতে দেখ এফ কস থিটার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এফ সাইন থিটা ওজনের দিকে কাজ করছে, মানে আরো ওজনকে বাড়িয়ে দিচ্ছে, আরো ভারী করে দিচ্ছে। তো এটাতে মুভ করানো বেশি কঠিন, সরানো বেশি কঠিন, সেজন্য এটার থেকে এটা বেশি সুবিধা। ঠিক আছে? এগুলো ক্লাস 9-এ করেছি উপাংশ ভাঙার কথা। এখন শুধু এই কস থিটা এফ সাইন থিটা এই দুটো এইভাবে উপাংশগুলো ভাঙে, এটুকু জেনে রাখ। ঠিক আছে? আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন পরের পাঠটুকু নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো, শেয়ার করো। এরকম ভেক্টরের একটা পুরো সিরিজ আমি নিয়ে আসছি ভিডিও।